নমস্কার, শুভ সকাল। এই শুভ সকালে আমরা আজকে এই সময়ে একটা ভিডিও তৈরি করছি তোমাদেরকে নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস অনুযায়ী আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় ইউনিট টু এ তোমাদের আছে কেন্দ্রীয় আইনসভা। এই কেন্দ্রীয় আইনসভা থেকে 3টি প্রশ্ন করলে তোমাদের একটি প্রশ্ন আসবেই, এবং কোন প্রশ্নটা তোমাদের আসবে সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো, তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা আলোচনা করব এই কেন্দ্রীয় আইনসভার একটি অন্যতম কক্ষ রাজ্যসভা। গতদিনে আমরা পাঠকেন্দ্রে আলোচনা করেছি লোকসভা। আজকের এই আলোচনাটা শুধুমাত্র শেষের কবিতা পাঠকেন্দ্রের জন্য নয়, শুধুমাত্র আমার দ্রুগত ছাত্রছাত্রীদের জন্য নয়। আজকের এই ক্লাসটা আমরা আলোচনা করব আমার শেষের কবিতা পাঠকেন্দ্রে এখন যারা বসে আছে তাদের জন্য, এবং আমার দ্রুগত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের জন্য। আজকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতিরভাবে আজকে ভিডিওটা তৈরি করার একটা মনস্থির আমরা করেছি কেমন যে এমনভাবে আমরা আজকের এই ক্লাসটা তৈরি করব, এই ভিডিওটা তৈরি করব যাতে করে আমার দূরবর্তী যেসব ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল ফলো করে তারা যেন এই ক্লাসটা শুনে তারা নোটসটি লিখতে পারে। ঠিক তেমনিভাবে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করব। তো আজকে আসি আমাদের আজকের আলোচ্য বিষয় রাজ্যসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী। প্রথমে তোমরা খাতা লেখার সময় লিখবে ভূমিকা। সেই ভূমিকাটা এমনভাবে লিখবে যে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধানকে অনুকরণ করে। ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থার অনুকরণ করে। আর সেখানে ভারতবর্ষের সংবিধানে ৭৯ নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতীয় পার্লামেন্ট গঠিত হবে দুটি কক্ষ নিয়ে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এই উচ্চকক্ষের নাম রাজ্যসভা, যাকে ইংরেজিতে আমরা বলছি কাউন্সিল অফ স্টেটস, এবং নিম্নকক্ষের নাম লোকসভা, যাকে আমরা ইংরেজিতে বলছি হাউস অফ দ্য পিপলস। এইবার আমরা এই রাজ্যসভার গঠন আলোচনা করব। এই রাজ্যসভা মূলত এবং প্রধানত 250 জন সদস্য নিয়ে গঠিত হবে ভারতীয় সংবিধানে, একথা বলা হয়েছে 80 নম্বর ধারায়। এক্ষেত্রে রাষ্ট্রপতি বিভিন্ন সাহিত্য, শিল্প, কলার মধ্যে যারা ভারতবর্ষে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন, তাদের মধ্যে থেকে 12 জন সদস্য নিয়োগ করবেন, আর অবশিষ্ট 238 জন সদস্য জনগণ দ্বারা পরোক্ষ ভোটে তারা নির্বাচিত হবেন। এবং এই রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তাকে 30 বছর বয়স হতে হবে, অন্ততপক্ষে 30 বছর বয়স হতে হবে। পাশাপাশি কেউ যদি রাজ্যসভার সদস্য হন তাহলে তিনি কোনো সরকারি লাভজনক পদে
আসীন থাকতে পারবেন না, অর্থাৎ যুক্ত থাকতে পারবেন না। এখানে সদস্যরা, রাজ্যসভার সদস্যরা নির্বাচক সংস্থার দ্বারা একক হস্তান্তরযোগ্য প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এখন আমাদের আলোচ্য বিষয়, যে পাকার একটু পরে চলবে, এখন আমাদের আলোচ্য বিষয় এই রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী কি আছে। সেই কার্যাবলী আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা বলবো, রাজ্যসভার প্রথম এবং প্রধান কাজ হলো 1 নম্বর পয়েন্ট, আইন প্রণয়ন করা। আমরা জানি রাজ্যসভার প্রধান কাজ রাষ্ট্রের আইন প্রণয়ন করা। এই রাজ্যসভা কেন্দ্রীয় তালিকাভুক্ত, রাজ্য তালিকাভুক্ত এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তবে রাজ্যসভা কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য একটি কথা আমরা বলে রাখি, কোনো রকম অর্থ বিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না, অর্থাৎ অর্থ সংক্রান্ত কোনো ক্ষমতা রাজ্যসভার হাতে নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমরা লিখব মন্ত্রিসভা গঠন ও নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি সংসদের যে কোনো কক্ষের সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। অতঃপর প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, অর্থাৎ পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি যে কোনো কক্ষের সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। তবে এখানে উল্লেখ্য, প্রধানমন্ত্রী হতে গেলে তাকে যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ নেই। অর্থাৎ রাজ্য এবং লোকসভার যে কোনো সদস্য প্রধানমন্ত্রীর দাবিদার হতে পারেন। 3 নম্বর ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, এই রাজ্যসভা দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং দৃষ্টি আকর্ষণ প্রস্তাব, মুলতবি প্রস্তাব এবং নিন্দামূলক প্রস্তাব উত্থাপন করে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করতে পারে। আর সেই সাথে সরকারের বহু অন্যায় কাজ, অর্থাৎ জনবিরোধী কাজ থেকে বিরত করতে সাহায্য করে এই রাজ্যসভা। এখানে আমরা উদাহরণস্বরূপ একটি তথ্য আমরা তুলে ধরতে পারি। 1999 সাল বিহার সংক্রান্ত রাজ্যে জরুরি অবস্থা জারি হলে রাজ্যসভা সেটাকে মান্যতা না দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকার তথা রাষ্ট্রপতি সেই জরুরি অবস্থা বিহার রাজ্য থেকে তুলে নিতে বাধ্য হন। 4 নম্বর পয়েন্ট আমরা আসব, অর্থ সংক্রান্ত ক্ষমতা। আমরা পূর্বেই আলোচনা করেছি রাজ্যসভার হাতে অর্থ সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। তাই অর্থ সংক্রান্ত কোনো বিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না। অর্থাৎ এখানে অর্থ সংক্রান্ত কোনো বিলে রাজ্যসভা সংশোধনী প্রস্তাব আনতে পারে না। তবে রাজ্যসভার 14 দিনের মধ্যে অর্থ সংক্রান্ত বিলটিকে অনুমোদন অর্থাৎ
মান্যতা দিতে বাধ্য। এবার আসবো আমরা 5 নম্বর পয়েন্ট, সংবিধান সংশোধন করার ক্ষমতা। রাজ্যসভা বিচার এবং নির্বাচন সংক্রান্ত কিছু ক্ষমতা ভোগ করে থাকে। তবে এই রাজ্যসভা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারেন। এই বিচারপতিদের যেমন হাইকোর্ট বা এই বিচারপতিদের যেমন রাজ্যসভা নিয়োগ করতে পারে, তেমনি এই সকল মহান ব্যক্তিদের বা এই সকল মহান ব্যক্তিরা যদি কোনো অসৎ আচরণ করে এবং কোনো সংবিধান বিরোধী কাজকর্ম করে থাকেন, তাহলে রাজ্যসভা সেই সকল মহান ব্যক্তিদের পদচ্যুত করতে পারেন। এই ক্ষমতাগুলি ছাড়া রাজ্যসভার হাতে আরও অসংখ্য ক্ষমতা আছে, সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করে দেব। সংক্ষেপে আলোচনা করবে এই কারণে, যেহেতু তোমাদের প্রশ্নের মান থাকবে 10। এখানে রাজ্যসভা কমিশন সংক্রান্ত ক্ষমতা, রাজ্য গঠন, রাজ্য পুনর্গঠন, জরুরি অবস্থা ঘোষণা এবং কিছু অন্যান্য ক্ষমতাও ভোগ করে থাকে। এটা গেল আমাদের রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী। আমরা প্রথমেই ভূমিকাটা লিখেছিলাম, এবার আমরা লিখব উপসংহার। উপসংহারটা লিখতে গেলে ঠিক তোমরা এমনভাবে লিখবে, পরিশেষে আমরা বলতে পারি যে কয়েকটি বিষয় বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই লোকসভা রাজ্যসভা থেকে অনেক বেশি ক্ষমতা ভোগ করে থাকে। অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, এই দুটি কক্ষের মধ্যে আমাদের নিম্নকক্ষ হাউস অব দ্য পিপল, এই কক্ষটি অধিক পরিমাণে ক্ষমতা ভোগ করে, যার ফলে ক্ষমতার দিক থেকে আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা অনেকটা দুর্বল প্রকৃতি, একথা আমরা বলতেই পারি। কারণ লোকসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, আর রাজ্যসভার সদস্যরা জনগণের দ্বারা কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারেন না। তারা নির্বাচিত হন এক নির্বাচক সংস্থার দ্বারা, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এরা নির্বাচিত হন। শুধু তাই নয়, এই রাজ্যসভায় জনগণের কোনো অভাব অভিযোগ এখানে উত্থাপিত হয় না। সেই কারণে আমরা বলতে পারি যে ভারতবর্ষের সংবিধানের যে পার্লামেন্ট, ইংল্যান্ডের সংবিধান অনুকরণ করে তৈরি করা হয়েছে, সেখানে এই রাজ্যসভা অনেকটা দুর্বল প্রকৃতি হলেও এর গুরুত্ব কিন্তু অসামান্য, একথা আমরা বলতেই পারি। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা রেখে আজ আমরা আসি। আবার অন্য কোনো ভিডিও ঠিক তোমার সাথে আমার এমন রূপে আবার দেখা হবে।